तो मेरे प्यारे भाई और बहन कैसे हो तुम लोग। আমরা এসে গেছি নতুন কিছু শেখার জন্য। আমরা আজকে শিখব ভেক্টরের প্রশ্নমালা ওয়ানের যত এমসিকিউ আছে প্রতিটা বোঝার চেষ্টা করব উইথ থিওরি, এবং সেটা বোঝার চেষ্টা করব কেন এটা হচ্ছে কেন ওটা হচ্ছে প্রতিটা জিনিস বুঝবো। তার আগে আমি তোমাদের একটা কথা বলবো, আমাদের চ্যানেলে কিন্তু ভেক্টরের থিওরি সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হয়েছে। এই ভিডিওটা অবশ্যই দেখবে। এই ভিডিওটা যদি তুমি না দেখো তাহলে অঙ্ক কী করে করবে ভাই? থিওরি যদি তুমি না জানো তাহলে অঙ্ক তো বুঝতে পারবে না, মনে হবে যেন কী সব করাচ্ছি আমি, ভয় লাগবে। সেক্ষেত্রে তোমার এই ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমি থিওরির লিঙ্কটা জুড়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা আগে থিওরিটা দেখে আসো, তারপর এটা দেখো, অবশ্যই সমস্ত কিছু বুঝতে পারবে। সহজ থেকে সহজ ভাষায় আমি বলার চেষ্টা করব। তো চলো শুরু করি আজকে আমাদের জার্নি फॉर वेक्टोरेर प्रश्नमाला ऑनर ऑल एमसीक्यू। हेलो 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 बच्चों, कॉन्सेंट्रेट कीजिए, दिमाग पेन और खाता लेकर आ जाइए यहाँ पर। এখন আমরা করব কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 কি আছে? এ ভেক্টরের অভিমুখে একক ভেক্টর কোনটি হবে? अरे रे मेरे प्यारे भाई और बहन, থিওরি में हम लोग ডিটেলস में इसके बारे में बात किया है। থিওরিতে আমি কিন্তু এটার পুরো সম্পূর্ণ আলোচনা করেছি, যে এটা নিয়ে অনেকগুলো অঙ্ক আমি বুঝিয়ে দিয়েছি। আমি সিম্পলভাবে একটা কথা বলেছিলাম, কোনো একটা ভেক্টরের অভিমুখে যদি একটা একক ভেক্টর বের করতে বলা হয়, সেই একক ভেক্টরটা সবসময় তার মাথায় একটা টুপি পরিয়ে দেবে। আমি ধরলাম এ ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর হলো, এর মাথায় টুপি, ক্যাপ বলা হয় ওটাকে, ইজ ইকুয়াল টু যে ভেক্টরই থাকুক বাই তার পরম মান। এটাই হবে অ্যান্সার। যে কোনো ভেক্টরের অভিমুখে যদি একটা একক ভেক্টর বলা হয় তাহলে সেটাই ইজ ইকুয়াল টু ওইটা বাই ওর পরম মান, মডুলাসগুলো এটা লিখলেই একক ভেক্টর হয়ে যাবে। তাহলে এটাই আমার অ্যান্সার হবে। তাহলে এই অ্যান্সারটা কোথায় আছে সেটা একটু দেখে নেব। এই অ্যান্সারটা আছে আমাদের সি দাগে, তাহলে এখানে সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে বুঝতে পেরেছি। চলো সামনের দিকে এবার 2 দাগের অঙ্কটা দেখবো আমরা। দেখো কোশ্চেন নম্বর 2তে কি আছে? দুটি ভেক্টরের দিক বা অভিমুখ বিপরীত হলে তাদের সদৃশ ভেক্টর বলা হয়। না 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 না, কখনোই নয় এটাই। কারণ যখন আমরা থিওরি শিখিয়েছিলাম তখন বলেছিলাম সদৃশ ভেক্টর হতে গেলে তার অভিমুখটা একই হতে হবে, তাহলে এটা অবশ্যই ভুল আছে। তারপর কি বলেছে? দুটি অসদৃশ ভেক্টরের অভিমুখ বিপরীত হয়। একদম সঠিক কথা, কারণ অসদৃশ হলে তার অভিমুখটা বিপরীত হয়। মনে করো এই যে আমার দুটো পেন আছে, এই পেনটা যদি এদিকে হয় এই পেনটা এদিকে হতে হবে। অসদৃশ হতে গেলে তাদের অভিমুখটা বিপরীত হতে হবে। একদম সঠিক আছে এটা। তারপরে আছে সদৃশ বা অসদৃশ ভেক্টর সমূহকে সমরেখা বলা হয়, এটাও কিন্তু সঠিক আছে। তাহলে অ্যান্সার 2 এবং 3 সঠিক। এটা কোথায় আছে আমরা সেটা একটু দেখব। আমরা দেখতে পাচ্ছি এ দাগেই অ্যান্সার কি বলছে? এ দাগে কেবলমাত্র 2 আর 3 সত্য, তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে। মানে এ দাগে বলেছে 2 আর 3 দুটোই সত্য, তাহলে এ দাগটাই রাইট অ্যান্সার হবে। কিন্তু থিওরিটা যদি তোমরা পড়ে আসো তাহলে কিন্তু এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার নিজেরাই করতে পারবে। চলো সামনের দিকে এগোবো। তো দেখো এই ক্ষেত্রে আমাদের কোশ্চেন 3-এ কি আছে? এ ভেক্টর ইজ ইকুয়াল টু ও এ ভেক্টর এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি ভেক্টর। তাহলে এ প্লাস বি ভেক্টর কী হবে এটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তো ওটা নির্ণয় করব পরে। আমরা নর্মালি প্রথমে একটা থিওরি শিখি। আমরা শিখেছিলাম এ বি ভেক্টর এটা ইজ ইকুয়াল টু কী লেখা যায়? এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু লেখা যায় ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। এটা কিন্তু আমরা থিওরিতে শিখেছিলাম। এ বি মানে শেষের থেকে প্রথমটা বিয়োগ করতে হবে। এবার প্রত্যেকটার মান বসিয়ে দাও। এ বি মানে কি বলেছে? বি ভেক্টর। ও বি মানে কিছু বলেনি, তাহলে ও বি মানে ও বি হবে। আর ও এ মানে হচ্ছে এ ভেক্টর বলেছে। এ ভেক্টরটা এই দিকে নিয়ে এলাম, তাহলে এই দিকে নিয়ে এলে বি প্লাস এ, এটা ইজ ইকুয়াল টু ও বি পড়ে রইলো। তাহলে এটাই তোমাকে বের করতে বলেছে। বি প্লাস এও যায়, এ প্লাস বিও তাই। তাহলে এই জায়গায় আমাকে নির্ণয় করতে বলেছে এ প্লাস বি মানে কোন ভেক্টরটা হবে। নিশ্চয়ই ও বি ভেক্টর হবে, সেটা আমরা থিওরি থেকে পেয়েছি। এবার এটা দেখবো কোন দাগে এই অ্যান্সারটা আছে। কি বেরিয়েছে? ও বি ভেক্টর বেরিয়েছে। তাহলে ও বি দাগে অ্যান্সার আছে বি, তাহলে এখানে কিন্তু বিটা হবে রাইট অ্যান্সার। কি বললাম? থিওরিটা জাস্ট বসিয়েছি, তারপরে লাইনে যার যার মান জানা আছে সেটা বসিয়েছি, যেটা জানি না সেটা রেখে দিয়েছি, অটোমেটিক অ্যান্সার এসে গেছে। এবার করবো 4 দাগ আমরা। চলো সামনের দিকে এগোই। দেখো কোশ্চেন নম্বর 4-এ কি বলেছে? মনে করো এ বি এর মধ্যবিন্দুটা সি, এবং যদি এ সি এর অবস্থান ভেক্টর এ এবং সি সেটাই হয়, তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে? তাহলে দেখি অঙ্কটা আমরা পারি কিনা। আগে ছবিটা বোঝার চেষ্টা করি। জিওমেট্রি চ্যাপ্টারে কিন্তু ছবিটা খুব ইম্পর্টেন্ট, ছবি বুঝতে পারলেই অঙ্ক ইজিলি হয়ে যায়। তাহলে বলেছে এ আর বি, এটা হলো এ, এটা হলো বি। তাহলে এ বি এর মধ্যবিন্দুটা হচ্ছে সি, এবং এ এর অবস্থান ভেক্টর এ ভেক্টর আর সি এর অবস্থান ভেক্টর সি যদি হয়, তাহলে বি এর অবস্থান ভেক্টর কত হবে এটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তো বি এর অবস্থান ভেক্টর কত সেটা তো আমি জানি না, তো ধরে নিলাম বি এর অবস্থান ভেক্টরটা বি। তাহলে বি ভেক্টরের মান আমাকে বের করতে হবে। তাহলে সিম্পলি এই জায়গায় লিখবে, মনে করি বি বিন্দুর অবস্থান ভেক্টরটা বি ভেক্টর, সেটা তোমরা লিখে নিলে। লিখে নেওয়ার পর মনে করো এই সি বিন্দুর ভেক্টরটা আমরা জানি না, তাহলে আমরা এ আর বি দিয়ে সি তো বের করতে পারবো, কারণ এই দুটোর মধ্যবিন্দু এইটা। আর আমরা শিখিয়েছিলাম মধ্যবিন্দু মানে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলেই মধ্যবিন্দুটা পাওয়া যায়। তাহলে আমরা কি লিখতে
আমরা কি লিখতে পারি, এ বি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরটি হলো, লিখে নেবে, ডট ডট দিয়ে লিখে দিয়েছি মাঝখানে, দেখা যাচ্ছে ওখানে, মুখ দিয়ে বলে দিয়েছি, লিখে নাও জলদি। এ বি এর মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরটি হলো, সেটা কি, এ প্লাস বি ভেক্টর বাই 2, এটা মানে মধ্যবিন্দু মানে সি ভেক্টর, সেটা বলে দেওয়া ছিল। মধ্যবিন্দু এটা হবে, আর প্রশ্নে বলে দেওয়াই আছে সি এর অবস্থান ভেক্টর সি, আর সি হলো এ বি এর মধ্যবিন্দু, তাহলে এটা আর এটা সমান হবে। তাহলে এই জায়গা থেকে ক্যালকুলেশন করে আমার বিটা বের করতে হবে, কারণ বিটা আমার তো জানা নেই, ওটাই আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা চেষ্টা করে দেখি পারি কিনা। তাহলে এই জায়গা থেকে আমি যেটা করব, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু 2c ভেক্টর, তাহলে বি ভেক্টর ইজ ইকুয়াল টু 2c ভেক্টর মাইনাস এই ভেক্টর, এটাই হবে অ্যান্সার। কোথায় আছে এই অ্যান্সারটা একটু দেখি, ডি দাগে অ্যান্সারটি আছে, তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হিয়ার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, দেখো কিভাবে করেছি, মধ্যবিন্দুটা আমি বের করেছি, এই যে সেটা ইজ ইকুয়াল টু সি লিখে দিয়েছি, আমার সেখান থেকে বিটা বের করতে বলা হয়েছে, কারণ বিটা আমি ধরে নিয়েছিলাম আর এই দুটো বলে দেওয়া ছিল, তা বি বেরিয়ে গেল ইকুয়েশন থেকে, হয়ে গেল খুব সহজ অঙ্কটা। তাহলে 4 দাগ হয়ে গেছে, এবার 5 দাগ করার চেষ্টা করবো আমরা, চলো সামনের দিকে। কোশ্চেন নম্বর 5-এ কি আছে, পি ও কিউ এর অবস্থান ভেক্টর এ আর বি, এটা যদি হয় তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু কত হবে, খুবই সহজ কোশ্চেন। তাহলে অ্যান্সার করার চেষ্টা করি আমরা প্রথম লিখবো পি কিউ ইজ ইকুয়াল টু ও কিউ মাইনাস ও পি, সবসময় শেষের থেকে প্রথমটা বিয়োগ, শেষের থেকে প্রথমটা বিয়োগ। ও কিউ মানে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, সেটা কোশ্চেনে বলে দেওয়া আছে, কিউ বিন্দুর অবস্থান ভেক্টরটা বি, তাহলে বি এখানে বসলো, মাইনাস ওপি মানে পি বিন্দুর অবস্থান ভেক্টর, যেটা কোশ্চেনে বলে দেওয়া আছে এ, তাহলে এখানে আমার পি কিউ ইজ ইকুয়াল টু কত হলো, পি কিউ ইজ ইকুয়াল টু বি মাইনাস এ, এটাই রাইট অ্যান্সার। কোথায় এই অ্যান্সারটা আছে সেটা একটু দেখার চেষ্টা করব, বি মাইনাস এ, কিন্তু বি দাগে আমাদের অ্যান্সারটা আছে, তাহলে এটা হবে বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়ই, চলো সামনের দিকে এগোবো, 6 দাগের কোশ্চেনটা দেখবো এবার আমরা কি আছে। কোশ্চেন নম্বর 6-এ কি আছে, এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর, এটা মানে কি হবে, তো লিখে দেখি কি হয়, যদি কঠিন হয় তাহলে পারবো না, ছেড়ে দেবো, সহজ হলে করবো, অসুবিধা কিসের। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর, এটা মানে সবসময়ের জন্য ও এ, এই কথা যেন মাথায় থাকে। অবস্থান ভেক্টর মানে সবসময়ের জন্য মূল বিন্দু থেকে, এটা থিওরিতে বুঝিয়েছি আমি। এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর মানে ও বি, এটা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এটা আমরা বুঝিয়েছিলাম তোমাকে, যখন কোনো একটা মান বের করতে দেবে তাহলে শেষেরটা বিয়োগ প্রথমটা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমার এটা মানে কি বি এ, উল্টো দিকে তুমি কল্পনা করো, বি এ যদি তোমাকে নির্ণয় করতে দেওয়া হতো তাহলে তুমি কি লিখতে, শেষে আছে এ, তার মানে ও এ, মাইনাস তারপরে প্রথমে আছে কি বি, তাহলে ও বি, দেখো সেটাই তো এই যে ছিল। এটা মানে যদি এটা লেখা যায় তাহলে এটা মানে অবশ্যই এটা লেখা যাবে, সেটাই আমি কাহিনী ঘটিয়েছি এখানে। তুমি সবসময় টার্গেট রাখবে শেষেরটা প্রথমে বসাবে আর প্রথমটা শেষে বসাবে, সেটা তোমাকে এটা বের করতে বললেও ওই রুল, আর এটার থেকে উল্টো দিকে যেতে হলে সেই একই রুল। বোঝা গেছে নিশ্চয়, বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে বি এ, এটা কোথায় আছে সেটা একটু দেখে নিই, বি এ আছে কোথায়, বি এ থেকেই আছে, তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার, এখানে এটা রাইট অ্যান্সার হবে। চলো সামনের দিকে এগোই আমরা। কোশ্চেন নম্বর 7টা দেখো, এখানে কি আছে, যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এটা, তবে নিচের কোনটি এ এর অভিমুখে আর এর স্কেলার উপাংশ, কার স্কেলার উপাংশ, আর এর স্কেলার উপাংশ বের করতে হবে, কার অভিমুখে, এর অভিমুখে। তাহলে এখানে কোশ্চেনটা আছে আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, এটাই তো আছে। তাহলে তোমাকে আর এর স্কেলার উপাংশ বের করতে বলেছে, কার অভিমুখে, এর অভিমুখে, তাহলে এর কাছে চলে এসো, এখানে স্কেলার মানে আর এর সামনে যে সংখ্যাটা আছে, তাহলে স্কেলার উপাংশ কত হবে, এক্স, তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে এক্স। সেই অ্যান্সারটা কোন দিকে আছে সেটাকে দেখে নিই, তারপরে এই ক্ষেত্রে কিছু আলোচনা আছে আমার। তাহলে এখানে দেখছি ডি দাগে অ্যান্সারটি আছে, তাহলে ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এবার এখানে আমি কিছু কথা বলবো, যখন আমি থিওরিটা পড়াই তখন কিন্তু আমি ডিটেলসে আলোচনা করেছিলাম এই বিষয়ে, স্কেলার উপাংশ, ভেক্টর উপাংশ কীভাবে বের করতে হয়। স্কেলার উপাংশ যার অভিমুখে বলবে সেখানে চলে যাবে, যদি তোমাকে এই ক্ষেত্রে বলতো যে বি এর অভিমুখে তাহলে এখানে চলে আসতাম, বি এর অভিমুখে স্কেলার উপাংশ আছে ওয়াই, যদি সি এর অভিমুখে বলতো তাহলে এখানে আছে জেড। মনে করো একটা ভেক্টর আছে আর, আর ভেক্টর ইজ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এরকম আছে মনে করো নাও। তোমাকে যদি জিজ্ঞাসা করে আর ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর স্কেলার উপাংশ কত আছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর মানে জে ক্যাপ, এখানে স্কেলার উপাংশ কত আছে 3। তোমাকে যদি বলে আর ভেক্টরের এক্স অক্ষ বরাবর স্কেলার উপাংশ কত আছে, এক্স অক্ষ মানে আই ক্যাপ, তাহলে এখানে স্কেলার উপাংশ আছে 2। এবার কোশ্চেনটা স্কেলার না দিয়ে যদি তোমাকে ভেক্টর জিজ্ঞাসা করে, মনে করো এইটাই দিয়েই তোমাকে বলেছে আর ভেক্টরের জেড অক্ষ বরাবর ভেক্টর উপাংশ কত আছে, ভেক্টর উপাংশ বললে পুরোটা নেব, ভেক্টর উপাংশ কত আছে 4k ক্যাপ। যদি বলে আর ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর ভেক্টর উপাংশটা কত হবে, তাহলে এই যে ভেক্টর উপাংশের ক্ষেত্রে এই পুরোটা নেব ওয়াই অক্ষের। সেমভাবে এই জায়গায় যদি তোমাকে কোশ্চেন করা হতো যে আর ভেক্টরটার সি এর অভিমুখে ভেক্টর উপাংশটা কত আছে, তাহলে এটা হতো পুরোটা, ভেক্টর বললে পুরোটা, স্কেলার বললে ভেক্টরটা বাদ দিয়ে যে সংখ্যাটা থাকে সেটা নেব।
তো নিশ্চয়ই বুঝতে পেরেছো এই বিষয়ে থিওরিতেও আমি আলোচনা করেছিলাম ডিটেলসে। তাহলে এই জায়গায় এটা তোমাদের মাথায় রাখতে হবে কিন্তু। এবং আমি দেখছি 8 নম্বর যে কোশ্চেনটি আছে, আমি এখানে দেখতে পাচ্ছি কোশ্চেন নম্বর 8-এ ওপি ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ হলে নিচের কোনটি ওয়াই অক্ষ অভিমুখে ওপি এর ভেক্টর উপাংশ। তাহলে এই কোশ্চেনটা আমি লিখছি না, এখানে আমি বলে দেওয়ার চেষ্টা করছি। কোশ্চেন নম্বর 8-এ বলা হয়েছে আমাদের কি নাকি ওপি ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে এবার তোমাকে জিজ্ঞাসা করেছে এই ওপি এর ওয়াই অক্ষ অভিমুখে মানে এইটা, এর ভেক্টর উপাংশ মানে কোনটুকু, এই পুরোটা অ্যান্সার হবে ওয়াই জে ক্যাপ। আমি এক্ষুনি বলেছি সেটা, ভেক্টর বললে পুরোটা নেবো, স্কেলার বললে শুধু সংখ্যাটা নেবো। তাহলে ওয়াই জে ক্যাপ হবে 8 দাগের অ্যান্সার। এটা কোন জায়গায় আছে সেটা একটু দেখে নিই, এটা বি দাগে অ্যান্সার আছে। তাহলে 8 দাগের ক্ষেত্রে বি ইজ দ্য রাইট অ্যান্সার, এটা মনে রাখতে হবে। আমি সরাসরি 9 দাগের অঙ্কে কিন্তু চলে যাবো। চলো সামনের দিকে এগোবো আমরা। কোশ্চেন নম্বর 9, সেখানে দেখো কি আছে, আলফা ভেক্টর এটা, বিটা ভেক্টর এটা। এবার বলে দেওয়া আছে আলফা আর বিটা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তোমাকে পি এর মান নির্ণয় করতে হবে, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে আমি যখন থিওরি শেখাই তখন কিন্তু আমি বলেছিলাম দুটি ভেক্টর সমান্তরাল হলে একটা ভেক্টর ইজ ইকুয়াল টু কিছু গুণ আরেকটা ভেক্টর লেখা যায়। তাহলে এই ক্ষেত্রে সেটাই আমরা অ্যাপ্লাই করব। একটা ভেক্টর যেহেতু আলফা প্যারালাল বিটা, অতএব আমরা কি লিখতে পারি, আলফা ভেক্টর মানে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ, এটা ইজ ইকুয়াল টু কিছু মানে m ইন্টু আরেকটা ভেক্টর i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এটা লেখা যাবে ইজিলি। এবার আমরা এই জায়গা থেকে কি করব, প্রথম m এর মান বের করব, তারপর p এর মান বের করব। তাহলে এই জায়গায় 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 6k ক্যাপ ইজ ইকুয়াল টু pm i ক্যাপ মাইনাস mj ক্যাপ প্লাস 2mk ক্যাপ, এটা লিখতে পারি। এবার আমি যখন থিওরি শেখাই তখন আমি বলেছিলাম এই পরেরটা আর ওই পরেরটা সমান কখন হবে, যখন এটার সঙ্গে এটা সমান হবে, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা সমান, অর্থাৎ i এর সঙ্গে i, জের সঙ্গে জে, কে এর সঙ্গে কে সমান হবে, তখনই এটা সমান হবে। তাহলে i এর সঙ্গে i যদি সমান করি তাহলে লিখবো এখানে উভয় পক্ষের তুলনা করে পাই, এই কথাটা লিখবো। তাহলে 2 ইজ ইকুয়াল টু লিখতে পারি pm, 3 ইজ ইকুয়াল টু লিখতে পারি লিখতে পারি মাইনাস m, এবং মাইনাস 6 ইজ ইকুয়াল টু লিখতে পারি 2m, মাইনাস 6 ইজ ইকুয়াল টু 2m। এবার এটা অথবা এটা, এখান থেকে ইজিলি m ইজ ইকুয়াল টু মাইনাস 3 লেখা যাচ্ছে, এখান থেকে নিলেও তুমি m ইজ ইকুয়াল টু মাইনাস 3 পাবে। ওই mটা এখানে বসিয়ে দেবো। তাহলে এখান থেকে 2 ইজ ইকুয়াল টু মাইনাস 3 ইন্টু p পাওয়া যাচ্ছে, m এর মান মাইনাস 3। তাহলে p ইজ ইকুয়াল টু কত পাওয়া যাচ্ছে, 2/-3, এটাই হবে আমার অ্যান্সার। তাহলে p এর মান 2/-3 কোথায় আছে একটু দেখে নিই, সি দাগে অ্যান্সারটাই আছে। তাহলে এক্ষেত্রে সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে 9 দাগের কোশ্চেনটা আমাদের সমাধান হয়ে গেছে। এবার 10 দাগেরটা আমরা দেখার চেষ্টা করবো। চলো সামনের দিকে এগোই। কোশ্চেন নম্বর 10-এ কি আছে, যদি মড অফ এম ইন্টু এ ভেক্টর ইজ ইকুয়াল টু 1 হয় তাহলে নিচের কোনটি সঠিক হবে সেটা আমাদের বলতে হবে। তাহলে দেখো এখানে একটা কথা তোমরা মনে রাখবে, যদি কখনো কোনো জায়গায় মড আসে সেই মডটা তুলতে হলে বা এর ভেতর থেকে কোনো সংখ্যা তুলতে হলে ডান দিকে তোমাকে প্লাস মাইনাস দিতে হবে। তাহলে এই জায়গায় আমি কি লিখতে পারি যে এম ইন্টু মডে, এমটাকে মডের থেকে বের করেছি, তাহলে ডান দিকে প্লাস মাইনাস আমাকে দিতে হবে। তাহলে এখান থেকে আমি ইজিলি এম ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/mod a এটা লিখতে পারি। তাহলে এটা আমার অ্যান্সার হতে পারে, বা এই জায়গা থেকে যে অ্যান্সারটাই বের হোক না কেন সেটাই আমার অ্যান্সার হতে পারে। তাহলে আমি একটু অ্যান্সার দেখবো, তারপর সিদ্ধান্তটা নেব কীভাবে অ্যান্সার আছে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এম এর মানই ওরা বের করেছে আসলে। তাহলে এক্ষেত্রে এম এর মান দেখো আমরা যেটা বের করেছি সেটাই কিন্তু ওরা বের করেছে, এম ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1/mod a, এটা 2 দাগে অ্যান্সার আছে, অর্থাৎ বি দাগে অ্যান্সার আছে। তাহলে বি রাইট অ্যান্সার হবে, বি ইজ দ্য রাইট অ্যান্সার। এক্ষেত্রে কিন্তু একটা কথা তুমি মনে রাখবে, মডের ভেতর থেকে কোনো সংখ্যা যদি বের করতে হয় ডান দিকে প্লাস মাইনাসটা অবশ্যই দেবে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে বি হবে রাইট অ্যান্সার। কোশ্চেন নম্বর 11-তে কি বলেছে দেখো, কোশ্চেন নম্বর 11-তে বলেছে পি ও কিউর অবস্থান ভেক্টর ওইটা এবং এইটা যদি হয় তাহলে কিউপি কত হবে। খুবই সহজ কোশ্চেন ভাই, নিজেরা একটু চেষ্টা করো। দেখো আমরা ইজিলি কিউপি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, কিউপি ইজ ইকুয়াল টু শেষেরটা মাইনাস প্রথমটা। কতবার বলেছি এই কথাটা। তাহলে শেষেরটা ওপি, ওপি মানে পি বিন্দুর অবস্থান ভেক্টর, পি বিন্দুর অবস্থান ভেক্টর মানে এইটা। তাহলে এই ক্ষেত্রে লিখতে পারি 2i ক্যাপ প্লাস কে ক্যাপ, তারপর এখানে মাইনাস মাইনাস ও কিউ মানে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে মাইনাস 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 5k ক্যাপ, সেটা লিখে দিয়েছি। এবার এটা সমাধান করলে যা হবে সেটাই উত্তর। তাহলে সমাধান করি 2i ক্যাপ প্লাস কে ক্যাপ প্লাস 3i ক্যাপ মানে মাইনাস দিয়ে ভিতরে গুণ করে দিচ্ছি, প্লাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ। হিসাব করার চেষ্টা করছি 2i প্লাস 3i, তাহলে 5i ক্যাপ। তারপর এখানে যে নেই, এখানে যে শুধু 4 আছে, তাহলে 4j ক্যাপ, এখানে একটাকে এখানে 5টা, তাহলে 6k ক্যাপ। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। দেখি অ্যান্সারটা কোথায় আছে একটু দেখে নিই, 546, এটা হচ্ছে বি দাগে অ্যান্সারটি আছে। তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার, বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এবার করবো আমরা লাস্ট অঙ্ক। 12 দাগের কোশ্চেনটি হলেই আমাদের কোশ্চেনটা শেষ হয়ে যায়। চলো 12 দাগের অঙ্কটা দেখার চেষ্টা করি আমরা।
দেখো কোশ্চেন নম্বর 12তে কি আছে আমাদের, ও এ মানে এটা, ও বি মানে এটা, তাহলে এ বি ভেক্টরের দিক কোসাইন নির্ণয় করো। ঠিক আছে, করবো, কোনো অসুবিধা নেই। আগে এ বি ভেক্টর তো নির্ণয় করি। তাহলে এ বি ভেক্টর এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এ বি ভেক্টর মানে ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। সব সময়ের জন্য এটা হবে। তাহলে ও বি মানে এইটা, তাহলে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস ও এ মানে এইটা, তাহলে i ক্যাপ মাইনাস 2k ক্যাপ লিখে নিয়েছি। এবার একটু হিসাব করার চেষ্টা করবো। এটা 3i মাইনাসটা একবার হিসাব করে দিচ্ছি, তোমরা লিখবে যদি লিখতে চাও আরেক লাইন মাঝখানে লেখো মাইনাসটা ভিতরে গুণ করে। 3i মাইনাস i তাহলে 2i ক্যাপ, এখানে আছে মাইনাস 2j ক্যাপ, ওখানে কোনো জে ক্যাপ নেই, তাহলে মাইনাস 2j ক্যাপ থেকে গেল। আর এখানে কোনো কে ক্যাপ নেই, এখানে কে ক্যাপ আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 2k ক্যাপ। তাহলে এটা কিন্তু হলো আমার কি নাকি এবি ভেক্টরটা, এটা হয়েছে এবি ভেক্টর। তাহলে এবি ভেক্টরের যদি তোমাকে বলা হয় দিক অনুপাত, এই কথাটা এক্সট্রা আমি বলছি, যদি তোমাকে দিক অনুপাত বলে, অনুপাত, সেক্ষেত্রে দিক অনুপাতটা কত হবে, 2 - 2 আর 2, এটা হবে দিক অনুপাত। আর যদি দিক কোসাইন বলে, সেই কথাটা কি, দিক কোসাইন, সেক্ষেত্রে তুমি কি লিখবে, 2/√ওভার এই 3টের স্কোয়ার, 2 এর স্কোয়ার প্লাস -2 তার স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার। সেমভাবে এই জায়গাও সেম কাহিনী করবে, 2 এর স্কোয়ার প্লাস -2 তার স্কোয়ার আর প্লাস 2 এর স্কোয়ার। সেমভাবে এটাও করবে, 2/√ওভার 2 এর স্কোয়ার প্লাস -2 তার স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার। তাহলে এটা কি ইমপ্লাই করছে, 2/2 এর স্কোয়ার মানে 4, তাহলে 4 আর 4 8, 8 4 12, 4 আর 4 8 আর 4 12 যদি আমরা হিসাব করি, তাহলে 12 মানে কি লেখা যায়, √12, তাই তো, √12কে 4 গুণ 3 লেখা যায়, তাহলে 2√3 লেখা যায় কিন্তু। তাহলে প্রতিটার নিচে 2√3 হবে, এটা কমা 2√3 মাইনাস 2/2√3 আর 2/2√3। তাহলে প্রতি জায়গায় 2 2 কেটে গেল, 2 2 কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে 1/√3 কমা মাইনাস 1/√3 কমা 1/√3। তাহলে এটা হবে আমার দিক কোসাইন, এটা হলো দিক কোসাইন। আর দিক অনুপাত বলে শুধু সংখ্যাগুলো লিখে দিলেই সেটাই দিক অনুপাত হয়ে যায়। তাহলে খুবই সিম্পল জিনিস আমরা শিখতে পেরেছি। তাহলে এই উত্তরটা কোথায় আছে একটু দেখার চেষ্টা করি। এটা কত দাগ ছিল, 12 দাগ। 12 দাগে এই অ্যান্সারটা আমি দেখতে পাচ্ছি সি দাগে আছে, তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। তাহলে এর সঙ্গে আমরা শেষ করছি ভেক্টরের প্রশ্নমালা 1-এর যত এমসিকিউ আছে সেটা প্রত্যেকটাই কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি, এবং এর থেকে যদি এক্সট্রা কিছু বলা যায় সেটাও আমি বলার চেষ্টা করেছি খুব সহজ উপায়ে। তো ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করবে। খুব শীঘ্রই আমরা অতি সংক্ষিপ্তের প্রতিটা অঙ্ক তোমাদের সামনে নিয়ে আসবো, তারপর সংক্ষিপ্ত, এবং এরপর আরও ভেক্টরের গুণ, দিক কোসাইন যা যা আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি তোমাদের বোঝাবো পার্ট বাই পার্ট, সেটা আসতে থাকবে। শুধুমাত্র আমাদের পরিবারের একটা সদস্য হয়ে যাবে, এছাড়া আর কিছুই না, যাতে করে তুমি খুব সহজেই সমস্ত কিছুটা শিখতে পারো। তো চলো বেশি কথা আর বলবো না। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ঘরে থাকবে, সুস্থ থাকবে।